সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। অগ্নিঝড় ৭১ চ্যানেলে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের ধারাবাহিকতায় আজকে আমরা এমন একজনের সাক্ষাৎকার গ্রহণ করব, একটু ব্যতিক্রমী, যিনি মুক্তিযুদ্ধ করেননি কিন্তু একজন প্রগতিশীল রাজনীতিক হিসেবে মুক্তিযুদ্ধের মূল্যায়ন আমরা তার কাছ থেকে জানব এবং সাথে সাথে আমরা সময়কে ধরে রাখার প্রচেষ্টা হিসেবেই সেই সময়ের সচেতন মানুষের সাক্ষাৎকার হিসেবে আমরা তার সাক্ষাৎকার নেব। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন যে তার বক্তব্য কিন্তু একান্ত তার নিজস্ব বক্তব্য, এখানে চ্যানেল কর্তৃপক্ষের কোনো দায় নেই। তার বক্তব্য আমরা নিব। আমরা মহান মুক্তিযুদ্ধ তিনি দেখেছেন, মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে তিনি মূল্যায়ন করবেন, তার পরবর্তী রাজনীতি পূর্ব রাজনীতি সম্পর্কে আমরা জনাব আশুতোষ বিশ্বাস আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। তো আপনি প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত আমরা জানি, আপনার পরিচয়টা যদি আপনি নিজে একটু দিতেন তাহলে। আমি আশুতোষ, আপনাকে ধন্যবাদ। আমি আশুতোষ বিশ্বাস, জাতীয় বন্ধন ফ্রন্ট জেলার সভাপতি। জাতীয় গণতন্ত্র ফ্রন্ট সৃষ্টি হচ্ছে কৃষক, শ্রমিক, ছাত্র জনতা নিয়ে। এটা ফ্রন্টের জন্ম। আমাদের জন্মলগ্ন থেকে আমরা মানুষের মুক্তিযুদ্ধ লড়াই করি। আপনি যে প্রশ্নটা প্রথমে করেছেন, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি। জি, এটা আমাদের জানার বিষয় যে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের যে টার্মটা, এটা যে কোনো ব্যক্তিরই শ্রদ্ধার চোখে দেখা উচিত। কিন্তু 71-এ যে লড়াইটা, প্রেক্ষাপটটা আপনার, এই লড়াইটা যখন হয়, আমি 1947 সালে ম্যাট্রিক পাস করি এবং নয়েল কলেজে আমি পড়াশোনা করি। কত সালে? 1967 সালে। 67 সালে আপনি এসএসসি ম্যাট্রিক পাস? তখন আমি নড়াইল কলেজে পড়ি। সে আমলে পাকিস্তানের শাসক ছিলেন আইয়ুব সরকার, সামরিক সরকার। জি। তাহলে 47 সালে যে আঙ্গিকে দেশের সৃষ্টি হয়েছিল, আসলে সেই বাস্তবতা আমরা দেখিনি। তখনও মানুষের প্রতি নির্মম অত্যাচার, অবিচার চলছে। এ কারণেই ব্যাপকভাবে কৃষক, ছাত্র জনতার আন্দোলন হচ্ছে মুক্তিকামী মানুষের। 71-এ যে লড়াইটা হয়, এই লড়াইটাকে আমরা ঢালাওভাবে মুক্তিযুদ্ধ বলি। আমরা ওটা মুক্তিযুদ্ধ, আমরা মুক্তিযুদ্ধে যেতে চাই, কিন্তু যে লড়াই 71-এর আগে আমি আসবো। 70-তে একটা ইলেকশন হলো, যে ইলেকশনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো আওয়ামী লীগ। তাছাড়া মুক্তিকামী মানুষের যে ধারণাটা, সেটা আওয়ামী সরকার, আওয়ামী এই দলটা ধরে নেয়। এবং তখন যে লড়াই হয়, সেই লড়াইটা আগে একটু ব্যাকে যেতে হবে, কারণ এই টার্মটা খুব কঠিন। মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমান নির্বাচনে যখন গেলেন, যে কোনো নির্বাচনে আমরা দেখেছি যে রাষ্ট্রের মাধ্যমে নির্বাচন আমরা করি, নির্বাচনে অংশগ্রহণ করি, ওই রাষ্ট্রের সংবিধান মেনে নিয়েই স্বীকার করে আমরা নমিনেশন পেপার কিনি এবং আমার নির্বাচনে অংশগ্রহণ করি। কিন্তু 71-এর নির্বাচনে এখানে একটা টার্ম আছে বাঙালি অবাঙালি। যেহেতু পাকিস্তান জন্মের পর অবাঙালিরা শোষক ছিল, এই টার্মটা আবার খানিকটা সাম্প্রদায়িকতা কাজ করে। সাম্প্রদায়িকতা শুধু হিন্দু মুসলমান নয়, এপাড়া ওপাড়া, এই অংশ সে অংশ, এই অঞ্চল সে অঞ্চল দিয়ে সাম্প্রদায়িকতার বীজ বপন হয়। সুতরাং আমাদের সাম্প্রদায়িকতা বলতে চান? হ্যাঁ, আমাদের দেশে, আমাদের এই অঞ্চলে, যেহেতু পাকিস্তান দেশটা একটা বিচিত্র টাইপের দেশ ছিল, দীর্ঘ জায়গা আছে ভারত আর ভারতের দুই পাশে দুটো অংশ নিয়ে পাকিস্তান। এই জন্য আমাদের দেশের বাঙালি পুঁজি, আমাদের বাঙালি যে পুঁজিগুলোর বিকাশ ঘটছিল না, অবাঙালি পুঁজির বিকাশ ঘটছে। যখন আমরা দেখেছি, আমি যখন ব্যাংকে চাকরি করতাম, এই ব্যাংক পাকিস্তান ছিল ইউনাইটেড ব্যাংক লিমিটেড, কারণ তৎকালীন মিল কারখানা পাকিস্তানি পুঁজিপুতরা গড়ে তুলেছিল এই দেশে। ৭৬টা জুট মিল, টেক্সটাইল, চিনিকল, এবং এইবার যে আমাদের তেল রিফাইন যে কারখানা চিটাগাং বন্ধ হয়ে গেল, এটা পাকিস্তান আমলে 63-তে তৈরি হয়েছিল চিটাগাং। সুতরাং এরপরে আমাদের কোনো আরই হয়নি। যাই হোক, এখন আছে যখন 71-এর যে নির্বাচন হলো, এই নির্বাচনে আগে আমরা অনেক লড়াই করেছি মানুষের মুক্তির জন্য, ছাত্রদের, শ্রমিকের। তখন ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন? আমি তখন ছাত্র ইউনিয়নের সঙ্গে মেনন গ্রুপের সঙ্গে যুক্ত ছিলাম। ছাত্র ইউনিয়ন? ছাত্র মেনন, ছাত্র ইউনিয়নের দুটো অংশ ছিল, একটা হচ্ছে মেনন এবং মতিয়া। ছাত্র ইউনিয়ন। আমরা সবসময় মেনন গ্রুপটা ছিল বাম ধারার প্রকৃত মুক্তিযুদ্ধের পক্ষে, আর
মেনন মতিয়া চৌধুরী ছিল এই ডানপন্থী, আচ্ছা আওয়ামীপন্থী, হ্যাঁ, এটা ছিল ঘটনা। সুতরাং আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত পক্ষে। নড়াইলের নেতৃত্বে কারা ছিলেন? এটা ছিল বিমলদা, মমতাজ ভাই, বিমল বিশ্বাস, বিমল বিশ্বাস, মমতাজ ভাই, আরও অনেকে ছিলেন, যেটা আমার এখন অনেক বয়স মনে নেই। যাই হোক, 71-এ যে লড়াইটা, সেই লড়াইটা আমরা দেখেছি যে লড়াইটা কেন হলো, যে এই অঞ্চলের দখল এই যেটা চলে যাবে বাঙালিদের হাতে। এটা পাকিস্তানিদেরও একটা সুশ্রুতি ছিল বাঙালিদের, যে এই এই ক্ষমতাটা সবাই চায়। এটা হচ্ছে যে পুঁজির দ্বন্দ্ব, যেটা হচ্ছে পাকিস্তানি পুঁজি আর বাঙালি পুঁজিদের একটা দ্বন্দ্ব ছিল। কারণ শেখ মুজিবুর রহমানই একজন মানে মানে বড় অর্থনৈতিক পরিবারের সন্তান ছিলেন, কে যার আরও অনেকে বাঙালি তো পুঁজির বিকাশ ঘটছে না। এখানে আপনার সাথে আমি একটু দ্বিমত পোষণ করবো যে শেখ মুজিবুর রহমান বড় অর্থনৈতিক পরিবারের সন্তান ছিলেন। আসলে মুসলিম লীগের অনেক বড় বড় নেতা তো ছিলেন, কিন্তু গণমানুষের নেতা হতে পারেন। মুজিব শুধু না, এদেশে বাঙালি যে পুঁজি, এই পুঁজির বিকাশ ঘটছে না। আচ্ছা, এখানে বাঙালি অবাঙালি পুঁজি না, বাঙালি পুঁজির দ্বন্দ্ব ছিল। এ কারণেই আজ লড়াইটাকে আরও বেশি সহজে বাঙালি আমাদের বাঙালি নেতারা এটা ক্যাচ করতে পারে, সাধারণ মানুষের মানে যে অত্যাচারের সেন্টিমেন্টটাকে ক্যাচ করতে পারে। স্বাধীনতার ডাকটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, বা স্বাধীনতার ডাকটা সম্পর্কে? স্বাধীনতার ডাক তো আমরা 60-এর দশকের থেকে স্বাধীনতার চিন্তা ভাবনা করতেছি, মানে 47 সালের পরের থেকেই আমরা দেখলাম এই স্বাধীনতা সেই স্বাধীনতা না। সেই জন্য একটা কথা আছে, ইয়াজাদি জুটা হয় লাখো ইনসান বোকা হয়। যখন হয়ে গেল ইয়াজাদি ঝুঠে, পরেরটুকু কি বলেন? লাখো ইনসান বোকা হয়, মানে অনেক মানুষ লাখো ইনসান বোকা। হ্যাঁ, ব্রিটিশ আমলে যে না খাওয়া মানুষ ছিল, পাকিস্তান বা ভারত হওয়ার দুটো দেশ হওয়ার পরও সেই শোষিত মানুষ যে তিমিরে ছিল, সেই তিমিরেই পড়ে আছে। যাই হোক, আপনি প্রশ্ন করলে আজকে মুক্তিযুদ্ধে কোনো যায়নি। আমরা তখন দেখেছি এই যুদ্ধটা মূলত আমাদের পাশে যে রাষ্ট্র ছিল ভারত, আমাদের তো অনেক বড় রাষ্ট্র, শিল্পের তাদের বিকাশ আছে, তারা বহুকাল ধরে তাদের একটা স্বপ্ন ছিল যে পাকিস্তান এই অংশটাকে, যে প্রচুর কাঁচামাল এটাকে দখল দিয়ে এই দেশে ব্যবসা বাণিজ্যের একটা তাদের ইচ্ছে ছিল। আর ভারতটা যেটা হচ্ছে ইন্ডিয়াতে মূলত যে ইন্ডিয়ার যে চরিত্র, সে চরিত্র ব্রিটিশ যখন চলে গেল, তাদেরও যে ধরনের রাজনৈতিক চরিত্র, আমাদের পাকিস্তান দেশটা ছোট হলো একই চরিত্র, আধা উপনিবেশ আধা সামন্তবাদী দেশ। সেটা পাকিস্তানের যে চরিত্র, তাদেরও চরিত্র ডাইরেক্ট আছে। পাকিস্তান ছিল আমেরিকার নির্দেশে চলে, আর ভারত চলে হচ্ছে রাশিয়ার নির্দেশে। এই যে বহুকাল ধরে ভারতের স্বপ্ন ছিল যে বাংলাদেশকে পূর্ব অংশে তারা ব্যবসা বাণিজ্য করবে, তারা দখল দেবে না। সেখানটায় শেখ মুজিব যখন নির্বাচন হলো, বাংলাদেশ সেই সুফলটা তারা লুপে নিল। আমাদের যারা নির্বাচিত হলেন নেতারা, এনারা খুব সহজেই ভারত চলে গেলেন, এবং এই দেশে ভুক্তভোগী মানুষরা অসহায় অবস্থায় ছিলেন। এই দেশে যারা থেকে লড়াই করেছিলেন পাকিস্তানি সোলজার, আমরা কোনো সোলজারদের দোষ দেবো না, কারণ সোলজাররা হচ্ছে লাঠিয়াল বাহিনী। এটা রাষ্ট্রযন্ত্রে যারা থাকেন তারাই মূলত হচ্ছে এই সব মানে এই যে সংঘাতের নিয়ামক শক্তি। সুতরাং আমাদের এই দেশে যারা থেকে লড়াই করেছিলেন, যেটা এই দেশের কমিউনিস্ট পার্টিরা করেছিলেন, আব্দুল হক সাহেবরা করেছিলেন, মতিন আলাউদ্দিনরা করেছিলেন, এরা কাজী জাফররা করেছিলেন, যেমন লড়াই করেছেন মানে মেজর জলিলরা করেছিলেন, জিয়াউর রহমান করেছিলেন, তিনি এই দেশটাই করেছিলেন। এসব লড়াইটাকে আমরা নেতিবাচক দিক দেখি না, ইতিবাচক দিক দেখি। কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র পেতে গেলেই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য আগে লড়াই করতে হবে। তা নাহলে মূলত আমরা যে মুক্তিযুদ্ধের কথা বারবার বলি, সেই মুক্তি আসলে হয় না। মানুষের জীবন যায়, কিন্তু যে উদ্দেশ্যে লড়াই হয় সেই উদ্দেশ্য কামিয়াব হয় না আমাদের দেশে। ঠিক আছে, কিন্তু আমি তৎকালীন সময়ের কথা বলছি, যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, তৎপরবর্তীতে স্বাধীনতার ঘোষণা, এইগুলো শুনছিলেন কিনা, বা এই বিষয়গুলো কতটুকু? এগুলো আমরা শুনেছি, এগুলো অনেক ছিল, এটা বহু আলোচিত ব্যাপার। কারণ স্বাধীনতার ঘোষণা, আসলে কি মানুষ স্বাধীনতার জন্য প্রস্তুত ছিল? মানুষ এটা হচ্ছে যেখানে আক্রমণ সেখানে প্রতিরোধ। অথবা শেখ মুজিবুর রহমানের যে বক্তব্য আমরা আজকে ঢালাও প্রচার করি, আসলে শেখ মুজিবুর রহমান নিজেই জানতেন না অবস্থাটা এরকম হবে।
কারণ ওই এর কলকাঠি নাড়েছে সাম্রাজ্যবাদরা, তখন সামাজিক স্বাধীনতা রাশিয়া এটাকে লুপে নেয়। কারণ মুক্তিযুদ্ধের আমলও দুটো অংশ হয়, যারা ভারতে ছিল দুটো অংশ লড়াই করে, একটা হচ্ছে মুজিব বাহিনী, একটা মুক্তি বাহিনী। মুজিব বাহিনীটাকে কলকাঠি নাড়ে আমেরিকা, আর মুক্তি বাহিনীকে কলকাঠি নাড়ে রাশিয়া ভারতকে দিয়ে। সুতরাং আমাদের মনে পড়ে এই যে ঘোষককে কে ঘোষণা করলেন আর কে ঘোষণা করলেন না, এইটা আসলে বড় কথা নয়। বড় কথা হচ্ছে ঘোষণার মাধ্যমে বা লড়াইয়ের মাধ্যমে যে জিনিসটা পেলাম, সেই লড়াইয়ের মাধ্যমে যেটা পেলাম সেইখানে আসলে কি আমার প্রকৃত মুক্তিযুদ্ধের স্বাদ পাচ্ছি না আমাদের স্বাচ্ছন্দ্য পাচ্ছি, এইটা আমাদের মূলত লক্ষ্য রাখতে। এখানে আমি একটু প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি তখন একজন যুবক ছিলেন, আপনি রাজনীতি সচেতনও ছিলেন, রাজনীতি ছাত্র রাজনীতির সাথে যুক্তও ছিলেন, তারপরও আপনি মুক্তিযুদ্ধে যোগদান সরাসরি করেন মনে হয়। তার জন্য কি আপনি গ্লানি বোধ করেন কিনা, বা আপনি এটাকে আমার সব থেকে বেশি গর্ববোধ আমি করি যে তখন যে বিপদগামী হয়ে যে মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে লড়াই হচ্ছে, সেই লড়াইয়ের সঙ্গে আমি যাইনি, এটা আমার গর্ব জীবনে। সেটা কেমন একটু ব্যাখ্যা সেটা হচ্ছে যে আজকে যে লড়াই, যে ব্যাপক জীবন গেছে, যে লোকক্ষয় হয়েছে, মান সম্মান গেছে, বীরঙ্গনা নারী বলছে আমার মা বোনদের ইজ্জত গেছে, আজও সেই ইজ্জত ভুলুণ্ঠিত হচ্ছে। সুতরাং এই লড়াই সেই লড়াই না। কারণ আমরা দেখেছি এদেশে যারা নির্বাচিত হয়ে যারা ভারতে চলে গেছিলেন, তাদের অবদানের থেকে যারা এই দেশে থেকে লড়াই করেছিলেন তাদের অবদানটাই সব থেকে বেশি। এটা আমরা মনে করি। আমি যে ওই যে অস্ত্র ধরে লড়াই করি না, আমাদের যখন আমি সে আমলে কমিউনিস্ট পার্টি করিনি, তবে আমাদের ছাত্রনারের ব্যাপক অংশ এই দেশের কমিউনিস্ট পার্টির সঙ্গে মিশে যায়। আমি অবশ্য অনেক নেতাদের বলেছিলাম কী করবো, এনাদের আমাদের কোনো ডিসিশন, কোনো সিদ্ধান্ত দিতে পারে না। সুতরাং আমি ভারতে চলে যাই অনেক পরে গিয়ে আমি 1 ইউনিটের একটা রেশন কার্ড করে আমি থাকতাম। আমি আছে পরে বলতে কোন মাসের দিকে আপনি গিয়েছেন? আমি এপ্রিলে যাই। এটা তো অনেক পরে না, মোটামুটি মার্চে এপ্রিলের শেষের দিকে আমি যাচ্ছি। তাই এপ্রিলের দিকে গিয়েছেন, কেন গেলেন কেন, কি মনে করেন? এখানে তখন প্রচণ্ড আক্রমণ হচ্ছে। প্রথমে তো নিজেকে সেভ করার জন্য গেলেন? এটা যেহেতু সংগঠন কোনো ডিসিশন দিতে পারেনি, আচ্ছা আচ্ছা, সংগঠন আমাদেরকে সেইভাবে কোনো ডিসিশন দিতে পারেনি যে যেভাবে পারে। আপনি মুক্তিযুদ্ধে যাওয়ার কোনো আহ্বান পাননি? মুক্তিযুদ্ধ হচ্ছে, মুক্তিযুদ্ধের এই টার্মটা বারবার আপনি প্রশ্ন করছেন, এটা একটা ভিন্ন জিনিস। আমরা যে মুক্তি চাই সে মুক্তিযুদ্ধে তো মুক্তিযুদ্ধ হয়নি না। আপনি যে কথা বলছেন যেটা হচ্ছে মুক্তিযুদ্ধ আজও যারা মুক্তিযুদ্ধ করেছিলেন জীবন মানে তথাগত এই মুক্তিযুদ্ধ, তারাও আজকে হতাশাগ্রস্ত, তারা অবহেলিত, তারা লাঞ্ছিত। একটা মানুষ তার জীবন যৌবন দিয়ে লড়াই করলো। আমরা দেশে কি দেখতে পারি, মানুষের মৃত্যুর পরে তাকে একটা লাল গালিচা দিয়ে, জাতীয় পতাকা দিয়ে, তাকে গার্ড অব অনার দিয়ে বিদায় করছে। কিন্তু সেই মুক্তিযোদ্ধা যে মুক্তির জন্য অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, শিক্ষার পরে চাকরি কর্মসংস্থান জীবন নিরাপত্তা, তিনি তার পরিবারের জন্য রেখে গেলেন চির বঞ্চনা দারিদ্রতা লাঞ্ছনা অত্যাচার। সুতরাং এই গার্ড অব অনারে আমরা সেইভাবে কোনো ইতিবাচক দিক দেখতে পাই না। আমরা মুক্তি চাইছিলাম, কিন্তু আমাদের সেই পথ বিপদগামী হয়ে যায়। কারণ এই যে গণজোয়ার আজকের সমাজ ব্যবস্থার দুটো ধারা আছে, একটা হচ্ছে প্রকৃত মুক্তি, আর একটা হচ্ছে শোষকের তৈরি করা মুক্তিযোদ্ধা। আমরা মনে করি এই দেশ যেভাবে তৈরি হয়েছে এটা শোষকের তৈরি করা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ তৈরি হয়েছে। তাই বারবার আমরা সরকার বদল হচ্ছে, বারবার আমাদের লোকক্ষয় হচ্ছে, আসলে আমাদের যে চাহিদা আজও পূরণ। ধন্যবাদ।